This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আমি বিকাশ ভবন চত্বরে রয়েছি। বিকাশ ভবন চত্বরে গতকাল যে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনাদের প্রত্যেকের জানা, এবং আজ অতটা উত্তাল পরিস্থিতি না হলেও আপনারা দেখতে পাচ্ছেন যে আজও তারা রাস্তায় বসে রয়েছেন এবং তারা বলছেন তারা ময়দান ছাড়বেন না, রাস্তা ছাড়বেন না, কারণ যতক্ষণ না তারা তাদের চাকরি নিশ্চিত করছে। তাই আজকে হটস্পট হিসেবে আমি আমার এই জায়গাটাকে বেছে নিয়েছি। কিন্তু একটা প্রশ্ন উঠছে যে গত কয়েকদিনে আন্দোলনের ঝাঁজ এতটা বাড়লো কেন বলুন তো? আন্দোলনের ঝাঁজ কি কোথাও একটা টাইম প্রেশারের হিসেবে কাজ করছে? কারণ তাহলে বিষয়টা বুঝতে গেলে আমাদের একটু পিছনের দিকে যেতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে যেতে হবে। কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে সমস্ত নতুন যে বিজ্ঞপ্তি প্রকাশ করা, নতুন পরীক্ষা নেওয়া, নতুন চাকরি নেওয়ার ব্যবস্থা করা, সেই সমস্ত বিষয়টা কমপ্লিট করতে হবে। কিন্তু টাইম প্রেশার কেন বলছি? আজকে 16ই মে 31শে মের মধ্যে রাজ্য সরকারকে তার অবস্থানটা স্পষ্ট করে জানাতে হবে যে তারা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করছে কিনা, তারা নতুন চাকরি নেওয়ার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে কিনা। সেটাই কি কোথাও যারা এখানে আন্দোলন করছে তাদের মাথায় একটা প্রেশার তৈরি করে রেখেছে? সেই টাইম প্রেশারের জন্যই কি তাদের এই আন্দোলনের ঝাঁজ রয়েছে? আমি সবার সঙ্গে কথা বলবো, তবে আমাকে এই বিষয়টা বুঝিয়ে নেওয়ার জন্য একটু আমার সহকর্মীর সঙ্গে কথা বলতে হবে, কৌস্তবের কাছ থেকে বুঝতে হবে। কৌস্তব, এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের অবস্থানটা আমি জানতে চাইবো যে টাইম প্রেশার কি এখানে আছে কোথাও? সত্যি আর মাত্র কটা দিন, যদি রাজ্য সরকার একবার জানিয়ে দেয় যে তারা পরীক্ষা নিতে প্রস্তুত, তাহলে কিন্তু দুটো বিষয়, এই মানুষগুলো চাকরি ফিরে পাওয়ার কোনো আশা থাকবে না, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো একটা নতুন পরীক্ষার ব্যবস্থা নিতেই হবে, করতেই হবে। একেবারে দেখো, 31শে মের মধ্যে কিন্তু নতুন যে নোটিশ জারি করতে হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করতে হবে, এবং হাতে আর মাত্র 15 দিন সময় রয়েছে। কারণ আজকে 16 তারিখ, রাজ্য সরকার কিন্তু নতুন বিজ্ঞপ্তি জারি করার জন্য পুরোদমে এই মুহূর্তে প্রস্তুত। অন্যদিকে আবার রাজ্য সরকার চাইছে যে রিভিউ পিটিশন, অর্থাৎ রিভিউ পিটিশন যদি করে তাহলে কিন্তু এই যে যারা আন্দোলনকারী যে সমস্ত চাকরিয়ারা, যোগ্য শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, তাদের চাকরি পাওয়ার আশা কিছুটা হলেও ক্ষীণ থাকবে। কিন্তু যদি বিজ্ঞপ্তি জারি হয়, বিজ্ঞপ্তি জারি হলে কিন্তু তাহলে কিন্তু অনেকটাই ধাক্কা খাবে। আর তার জন্যই কিন্তু যেহেতু সময় অনেকটা এগিয়ে আসছে, তার জন্যই কিন্তু এই আন্দোলনের ঝাঁজ অনেকটা বাড়ছে। কারণ 31শে মের মধ্যেই কিন্তু সে বিজ্ঞপ্তি জারি করতে হবে। এর মধ্যে যদি সুপ্রিম কোর্টে যদি রিভিউ পিটিশন সেখানে যদি না হয়, তাহলে কিন্তু রাজ্য সরকারকে এই 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ফেলতে হবে। আর রিভিউ পিটিশন যদি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ দেখা যাবে। কিন্তু যে সমস্ত চাকরিয়ারা, যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন, তাদের কাছে কিন্তু একটা এই মুহূর্তে কোথাও একটা ডেডলাইনের জায়গা চলেছে, কারণ তারা একটা সমস্যার জায়গা রয়েছে, যে কারণে কিন্তু তারা তাদের আন্দোলনের ঝাঁজটা বাড়ানোর চেষ্টা করছেন এবং তারা প্রত্যেকেই উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। আমি এই নিয়ে যারা এখানে আন্দোলন করছেন, যারা অবস্থানরত শিক্ষকরা রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলার চেষ্টা করি। আপনার সঙ্গে একটু কথা বলবো। 31শে মের মধ্যে রাজ্য সরকারকে নিজের অবস্থান জানাতে হবে যে তারা পরীক্ষা নিতে প্রস্তুত কি প্রস্তুত নয়। যদি একবার রাজ্য সরকার জানিয়ে দেয়, কারণ আমাদের কাছে সূত্র মারফত সেরকমই খবর রয়েছে, তাহলে কিন্তু আপনাদের চাকরি ফিরে পাওয়ার আশা নেই। তারপর আপনারা যে কথাটা বলছেন যে আপনারা পরীক্ষা দেবেন না, কিন্তু তাহলে পরীক্ষাটা দিতেই হবে, সেরকমই একটা খবর অন্তত রয়েছে। কি বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে? তাহলে কি আপনাদের একটা টাইম প্রেশারের কাজ রয়েছে? দেখুন, আমরা পরীক্ষা দেব না, এটা ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে? তার কারণ হচ্ছে সরকার তো এমনিতেই আদালত অবমাননা করছে, কারণ আদালত প্রথমেই বলেছে যে যোগ্য অযোগ্য আলাদা করতে হবে, সরকার সেটা করেনি। আমাদের যোগ্যদের সার্টিফাই করার কথা ছিল, ওনারা সেটা করেননি। প্লাস গ্রুপ সি, গ্রুপ ডি, যোগ্য অযোগ্য নির্বিশেষে সবাইকে উনি ভাতা দিচ্ছেন। তাহলে এতগুলো অবমাননা করছেন, তাহলে আমাদের পরীক্ষাটা নেওয়ার কথায় ওখানে অবমাননাটা আসছে কি করে? আর কোর্ট যেখানে বলেছিল ফ্রেশ রিক্রুটমেন্ট বলেনি, ফ্রেশ সিলেকশন বলেছিল, তাহলে এখানে রিক্রুটমেন্ট তো নয়, সিলেকশন তো রিপ্যানেল করে, সেগ্রিগেশন করে রিপ্যানেল করেই করা যায়। তাহলে এখানে পরীক্ষার বিষয়টা আসছে কোথা থেকে? একদম এখানে পরীক্ষার বিষয়টা আসছে। একটা বিষয়, 31শে মের মধ্যে রাজ্য
রাজ্য সরকারকে তার অবস্থান আদালতে জানাতেই হবে যে তারা পরীক্ষা নিতে প্রস্তুত কি প্রস্তুত নয়। রাজ্য সরকার যদি নিজে লিগালি ক্লিয়ার থাকার চেষ্টা করে তাহলে তারা জানাবেন অবস্থান। যদি একবার তারা জানিয়ে যায় যে তারা পরীক্ষা নিতে প্রস্তুত, তাহলে কিন্তু চাকরি ফিরে পাওয়ার আশাটা খুব একটা ক্ষীণ হয়ে যাবে। সেই জায়গা থেকে আপনাদের কি মনে হচ্ছে? সেই জায়গা থেকে আমাদের বক্তব্য এটাই যে নোটিফিকেশন বের করার আগে আমাদের যে দাবি সেইগুলো আগে মান্যতা দেওয়া হোক। রিভিউ পিটিশন যেখানে করা হয়েছে সেটা মানে নিছক একটা হাস্যকর ব্যাপার চলে আসছে। রিভিউ পিটিশন দায়ের করেছে ঠিকই, কিন্তু সেখানে আমাদের দাবি দাওয়াগুলোকে সঠিকভাবে এখনো পর্যন্ত কিন্তু মান্যতা দেওয়া হয়নি। সেই জায়গা থেকে আমাদের দাবি থাকছে এটাই যে আমাদের যে দাবিগুলো আছে, আমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা যা করার করছি, সেই দায় শুধুমাত্র কিন্তু আমাদের নয়, কেন এই জন্য আমরা দায়ী নই। আমরা সেই দায়টা প্রত্যেককে নিতে হবে। হ্যাঁ, না, যে দায়টা নিতে হবে একমাত্র সরকারকে এবং এসএসসিকে। কেন ওনাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। আমরা যোগ্য শিক্ষক আমরা এত বছর ধরে চাকরি করছি, চাকরি চলে গেছে একমাত্র তাদের কারণে। সুতরাং তাদেরকে এই অবস্থা মানে একদম স্বাভাবিকভাবে তারা চাইছেন যে রাজ্য সরকারকে সেই উত্তরটা দিতে হবে, রাজ্য সরকারকেই তারা দায়ী করছেন। তবে একটা বিষয় তারা পরিষ্কার করে দিয়েছেন যে রিভিউ পিটিশনের সময় তাদের যে দাবি ছিল, তাদের সঙ্গে কথা বলার কথা ছিল, সেই দাবি কিন্তু রাজ্য সরকার মানেনি। এবার যদি সত্যি 31শে মের মধ্যে অবশ্যই যদি জানিয়ে দেয় রাজ্য সরকার যে তারা চাকরি নেওয়ার জন্য নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রস্তুত, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে যারা এই মুহূর্তে রাস্তায় বসে রয়েছেন। কারণ তাদের চাকরি পাওয়ার বিষয়টা, চাকরি ফিরে পাওয়ার বিষয়টা অনেকটাই ক্ষীণ হয়ে যাবে। কারণ আদালতের কঠিন নির্দেশ রয়েছে, কড়া নির্দেশ রয়েছে। 31শে মের মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য তৈরি রয়েছে কিনা, আর 31শে ডিসেম্বরের মধ্যে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে চাকরি পুরো রিক্রুটমেন্ট প্রসেসটাকে ক্লিয়ার করে দিতে হবে। যাই হোক, এই বিষয়টার পাশাপাশি আমরা একটুখানি গতকালের ঘটনাটার দিকে নজর রাখি। গতকাল এই পরিস্থিতি তৈরি হলো কেন? বিশৃঙ্খল পরিস্থিতি আমরা সকাল থেকে দেখলাম কেন? যেটা সীমা ছাড়ানো একেবারে রাতের বেলায়, যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হলো এবং যারা রাস্তায় আন্দোলন করছিলেন, যারা বিকাশ ভবনের ভেতরে ছিলেন, তাদের টেনে হুইচড়ে কেন বার করা হলো, তাদের মেরে কেন মাথা ফাটিয়ে দেওয়া হলো, কেন তাদের পায়ে মেরে ভেঙে দেওয়া হলো, এই প্রশ্নের আজকে উত্তর দিতে বসেছিলেন এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি দক্ষিণবঙ্গ। তারা কি সাফাই দিচ্ছেন, একবার তাদের বক্তব্যটা শোনাই। যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়, 7 ঘন্টা ধরে, আই রিপিট 7 ঘন্টা ধরে পুলিশের হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে আটকে রাখা হয় এভাবে, তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিকও থাকে না, শান্তিপূর্ণও থাকে না। ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ। পুলিশ অসহায় ছিল না, পুলিশ সংযত ছিল, পুলিশ ধৈর্যশীল ছিল। আপনি ভাবুন যে আপনার অফিস প্রেমিসে সারাদিন দখল হয়ে যায়, তখন তো আপনারা বললেন পুলিশ আমার কিছুই করছে না। বাট আদার দ্যান দ্যাট অলসো উই এনশিওর দ্যাট পিস বি দেয়ার। কিন্তু একটা লেভেলের পর যেটা বললাম, টু এনশিওর দি রাইটস অফ আমাদের জিনিসটা করতে হয়েছে। তাহলে পুলিশের বক্তব্য তো শুনলেন, কিন্তু এই পুলিশের বক্তব্য শোনার পর আজ সকাল থেকে কিন্তু বুঝতেই পাচ্ছেন যে যাদের দমানোর চেষ্টা করা হয়েছিল তাদের দমানো যায়নি। তারা আজও রাস্তায় বসে রয়েছেন, তারা রাস্তায় বসে থাকবেন, কারণ বলছেন রাস্তায় তাদের পথ দেখাতে পারে। এবং এই পুলিশের বক্তব্য যখন দেওয়া হলো, পুলিশের পক্ষ থেকে সাফাই দেওয়া হলো, তাহলে এই মুহূর্তে যারা রাস্তায় বসে রয়েছে তাদের প্রতিক্রিয়াটাও একটু শোনা দরকার। শুনুন তাদের বক্তব্য। আমাদের হাতে যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে কলম, তো তার দ্বারাই মানুষকে যে আঘাত করা যায় সেটা আমরা মানতে পারি। চাকরি নিয়ে বাড়ি যাবো, নইলে পরে লাশ হয়ে বাড়ি যাবো, এটা মানুষ মেরে দিক আমাদের, লাশ হয়ে বাড়ি যাবো। কি অন্যায় করেছিলাম, আমাদের আর যোগ্যদের দাবি নিয়ে এসেছিলাম, তার জন্য আমাদের উপরে এভাবে অত্যাচার করবে এটা আমরা ভাবতে পারিনি। এর জন্য আমরা পথে বসেছি এবং জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা এই লড়াই চালিয়ে যাব। কোনো অবস্থাতে আমরা আমাদের চাকরি হারাতে পারবো না। এই সরকার, এই কমিশন, এই শিক্ষা দপ্তরের চুরির দায় আমরা নেব না। তাহলে শুনে তাদের বক্তব্য যে তারা রাস্তা ছাড়ছেন না, তাদের মারা হলেও তারা চাকরি নিয়েই ফেরত যাবেন, এই বক্তব্য তাদের স্পষ্ট। কিন্তু তাদের এই ইস্যু নিয়ে চাকরিহারা যোগ্য অযোগ্য শিক্ষকদের মানে একেবারে চালে কাকুরে একেবারে মিশিয়ে দেওয়া হয়েছে, সেই পার্থক্য করার দায়িত্বটা যাদের হাতে ছিল তারা সেই দায়িত্ব পালন করেনি। কিন্তু এই মানুষগুলোকে নিয়ে রাজনীতি করতে কিন্তু প্রত্যেকেই ভুলছেন না। প্রত্যেকটা রাজনৈতিক দল এদেরকে নিয়ে রাজনীতি করছে, কিন্তু এদের দিকে সাহায্যের হাত কি কেউ বাড়াচ্ছে সেটা আমি বলার কেউ নেই, সেটা আপনারা দর্শক আপনারাই বিচার করবেন। কিন্তু এদেরকে নিয়ে যে আজ সকাল থেকে রাজনীতিটা শুরু হয়েছে, বিশেষ করে গতকাল সব্যসাচী দত্তের আসা এবং তাদের অনুগামীদের এদেরকে মারধর করা, এমনকি সংবাদ মাধ্যমের কর্মীদের উপর মারধর করা, এই পুরো বিষয়টা নিয়ে আজ সকাল থেকে রাজনীতির তাপ কিন্তু যথেষ্ট হাই ছিল। দেখুন,
সব্যসাচী দত্ত ওখানকার কাউন্সিলর, ওখানকার মানুষের অসুবিধা হচ্ছে, লোকাল মানুষ প্রোটেস্ট করলে কাউন্সিলরকেও আসতে হবে। তাহলে তার সঙ্গে যারা ছিল তারা কি পুলিশ ছিল? তারা কি কোনো স্বশাসিত এই একটা সংস্থা বা রাজ্য সরকার বা তাদের কোনো প্রশাসনধারী কোনো প্রশাসনিক ক্ষমতাধারী কোনো ব্যক্তিত্ব ছিলেন? সে লোকাল মানুষের পাশে দাঁড়াবে না, লোকাল মানুষের অসুবিধার কথা বলবে না, লোকাল মানুষের যাতে অসুবিধা নিবারণ করার জন্য চেষ্টা করবে না। আমরা তো এগুলোই দেখে এসেছি, যে কেউ আসে আর তার সাথে 10 জন 15 জন 20 জন নিয়ে আসেন, অন্যকে মারে। কোনো উর্দি নেই, না তাদের কোনো ট্যাগ আছে, না হাই কার্ড আছে, না কিছু আছে। তারা কারা? হাতে প্রাণ নিয়ে একদিকে গরমের কষ্ট, তারপরে পুলিশের অত্যাচার, দুটোই খুব অমানবিক। সব্যসাচী দত্ত তার গুন্ডা নিয়ে ভাঙতে পারলেন না, তখন আক্রমণ শুরু হবে, সরকারের পরিকল্পিত আক্রমণ। সভ্য সমাজে এই জিনিস সমর্থনযোগ্য নয়, একেবারেই সমর্থনযোগ্য নয়। মেরেছেন, আবার আমরা আবার রেডি আছি। আপনাদের কত লাঠি, কত গুলি, কত দাদারা গেছে আমাদের দিকে ছুড়ে মারুন, পারলে সবাইকে 19,000 জনকে অ্যারেস্ট করে জেলে ভরে দেব। এই লড়াই 841 দিন এই লড়াই। তাহলে এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। হ্যাঁ, এদিকে রাস্তায় তো রয়েছে, কিন্তু অন্য খবরের দিকে নজর রাখতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশের দিকে নজর রাখতে হবে। আর সুপ্রিম কোর্টে আরো একটা বড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে, কারণ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া ভাতা ছিল, মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতার 25% দিয়ে দিতেই হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। হ্যাঁ, আমরা যারা দীর্ঘদিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চে প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন তাদের প্রতিক্রিয়া তো অবশ্যই শুনবো, তবে একটুখানি খবরটা আপনাদের কাছে যদি পরিষ্কার করে দিই একটু, তার জন্য আমাকে মোবাইলে দেখতেই হবে। 2009 থেকে 19 10 বছরে বকেয়া ডিএর 25% দিতে হবে রাজ্য সরকারকে। হাতে মাত্র 4 সপ্তাহ সময় রয়েছে, এবং যদি এই টাকার অঙ্কটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে প্রায় 10,000 কোটি টাকা রাজ্যের সরকারি কর্মচারীদের দিতে হবে রাজ্য সরকারকে। আর এই রায় সামনে আসার পর স্বাভাবিকভাবে সরকারি কর্মীদের প্রতিক্রিয়া শোনাবো, কিন্তু জানি তো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রথমে কি বলা হয়েছিল, যে এদের 50% হারে ডিএটা আগে ক্লিয়ার করুন। তখন রাজ্য সরকারের আইনজীবী পরিষ্কার করে দিয়েছেন অত টাকা নাকি রাজ্যের কাছে নেই। শেষ পর্যন্ত মানে কোথাও একটা যেন দরাদরি হলো, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে 25% হারে আপাতত এদের ডিএটা ক্লিয়ার করুন 4 সপ্তাহের আগে। তবে যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আগামী শুনানিতে তারা 50 কেন, তারা 100% হারে ডিএর দাবি করবে, তারা আগামী শুনানির দিকে তাকিয়ে রয়েছে। তবে সরকারি কর্মচারীদের প্রাথমিক প্রতিক্রিয়াটা শুনুন। ট্রেন লাইন চলা শুরু হলো, দিল্লি পৌঁছায়নি, কিন্তু হাওড়া থেকে দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। জয়ের পথে প্রথম এক ধাপ এগোলাম, এটা 2009-এর রোপা। এই রাজ্য সরকারের গালে সুপ্রিম কোর্ট এক যথার্থ থাপ্পড় মেরেছে। মাননীয় মনে রাখবেন, আগামী দিনে কিন্তু 100% নিয়েই ছাড়বো। তারপর শুনে তাদের বক্তব্য শুনলেন যে তারা স্পষ্ট করে দিচ্ছে তারা পুরোপুরি তাদের যে হকের টাকাটা রয়েছে, তাদের যে অধিকারটা রয়েছে, সেই অধিকারের টাকাটা তারা নিয়ে ছাড়বেন, তার জন্য তারা অপেক্ষা করবেন। 841 দিন ধরে এই মানুষগুলো শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে গিয়েছেন, তাদের আন্দোলন বৃথা যাবে না বলে সেই মানুষগুলোই বক্তব্য রাখছেন। কিন্তু এই যে একটা বিপুল পরিমাণের টাকা এই মুহূর্তে রাজ্য সরকারকে, রাজ্য সরকারি কর্মচারীদের দিতে হবে, কোথাও একটা আর্থিক চ্যালেঞ্জের মুখে তো সরকারকে পড়তেই হলো, সেই নিয়েও কিন্তু আজ সকাল থেকে রীতিমতো রাজনীতি শুরু হয়ে গিয়েছে, মানে প্রবল দোলা চলে এই মুহূর্তে রাজ্য সরকার। শুনুন। হাইকোর্ট তারা নির্দিষ্টভাবে রায় ঘোষণা করেছেন যে ডিএটা হচ্ছে কর্মচারীদের একটা আইনি অধিকার এবং সেটা দিতে সরকার আইনত বাধ্য। তিনি যত বড় ক্ষমতাশালী হন, তার বিধানসভায় যত এমএলএ থাকুক, যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন, ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে। এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যায়। রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিক্রিয়া শুনবেন।
এবং তার পাশাপাশি আপনারা শুনেন কিভাবে রাজনীতি হয়ে গিয়েছে। কিন্তু যদি অপারেশন সিঁদুরের দিকে নজর রাখি, সেই অপারেশন সিঁদুরের সাফল্যকে মাথায় রেখে বিজেপি আজও রাজ্য জুড়ে কেন দেশ জুড়ে ত্রিরঙ্গা যাত্রা করেছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেই ছবি। কিন্তু এই অপারেশন সিঁদুরের সাফল্যের পর নেতা মন্ত্রীরা তারাও যাচ্ছেন। বিশেষ করে আজকে আমরা দেখলাম কি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি ভুজে পৌঁছে গিয়েছিলেন, বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরলেন। তিনি বললেন ব্রেকফাস্ট করতে, মানুষের ব্রেকফাস্ট করতে যতটা সময় লাগে না, ঠিক ততটা সময় নিয়েছে ভারতীয় সেনা অন্য দেশে গিয়ে প্রত্যাঘাতে উত্তর দিতে। এবং আরও একটা বিষয় উল্লেখ করেছেন, এটা শুধুমাত্র ট্রেলার। যদি বিশ্ব ফিল্ম দেখতে চায় যে কোনো মুহূর্তে ভারত গোটা ফিল্ম দেখানোর জন্য প্রস্তুত। রাজনাথের বক্তব্য শুনুন। ऑपरेशन सिंदूर अभी खत्म नहीं हुआ है। जो कुछ भी हुआ है वह सिर्फ एक ट्रेलर मात्र था। अब जब समय आएगा, जब भी सही समय आएगा, तो हम पूरी पिक्चर भी दुनिया को दिखाएंगे। वर्तमान सीज फायर में हमने पाकिस्तान को बिहेवियर के आधार पर अभी प्रोबेशन पर रखा हुआ है। यदि उसका बिहेवियर सुधरता है तब तो ठीक, और यदि बिहेवियर में फिर से गड़बड़ी आती है तो उसको कड़े से कड़ा दंड दिया जाएगा। দেখো, দেশের পশ্চিম প্রান্তে আমাদের এই উত্তাল পরিস্থিতি দেখেছি। ভারত পাকিস্তানের মধ্যে একটা সংঘর্ষের আবহ তৈরি হয়েছিল। আমরা পশ্চিম প্রান্ত ছাড়িয়ে যদি একটু পূর্ব প্রান্তের দিকে নজর রাখি, জানেন তো বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি ইতিমধ্যে আমাদের দেশে লোন উলফ অ্যাটাকের চেষ্টা করছে। কিন্তু এই লোন উলফটা কি, আবার বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলো কিসে প্ল্যান করছে আমাদের দেশে, সেটার জন্য একটুখানি পরিষ্কার করে দিতে হবে। লোন উলফ মানে একাকী শিকারী। কোনো এক ব্যক্তিকে মগজ ধোলাই করা হয়, ধর্মীয় উন্মাদনা বাড়াতে জিহাদি বই পড়ানো হয়, মগজ ধোলাই করে আত্মঘাতী হামলা ছবি পাঠানো হয় এবং আত্মঘাতী হামলার মিশনেও তাকে পাঠানো হয়। টার্গেটের উপর চুপচাপ একাই ঝাঁপিয়ে পড়ে হামলাকারী, মানে একটা টার্গেট করে নেওয়া, টার্গেট ফিক্স করে চুপচাপ একা তার উপর ঝাঁপিয়ে পড়বে। লোন উলফ হামলাকারী ভিড়ে মিশে হামলা চালায়। লোন উলফ হামলাকারীকে তাই চিহ্নিত করা ভীষণ কঠিন। কেন এই বিষয়টা কেন উঠে এলো জানেন? এই যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন কেন উঠে আসে, কারণ বীরভূমের নলহাটি থেকে ধৃত জেএমবি জঙ্গিদের জেরায় এই তথ্য পাওয়া গেছে সংক্রান্ত সমস্ত নথি, আর এই সবটাই অপারেট করা হচ্ছে বাংলাদেশ থেকে। তার মানে বুঝতে পারছেন পশ্চিম প্রান্ত, ভারতের পশ্চিম প্রান্তে একটা কোথাও একটা অশান্ত পরিস্থিতি, পূর্ব প্রান্তে বাংলাদেশ থেকেও কোথাও একটা অশান্তি পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যেটা একেবারে প্ল্যান করা হয়েছে এবং সেটা বাংলাদেশ থেকে অপারেট করা হচ্ছে। যাই হোক, এই সমস্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।